সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ইতিপূর্বে আমরা দ্বিতীয় পত্রের সপ্তমদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের 2টি সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জেনেছি। একটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং নির্বাচন কমিশন। আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের 3 নম্বর প্রতিষ্ঠানটা সম্পর্কে আমরা জানব। বিশেষ করে তোমাদের বইয়ের সিরিয়াল অনুযায়ী 3 নম্বর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল যে পদটা আছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অ্যাটর্নি জেনারেল কি? অ্যাটর্নি জেনারেল হচ্ছে যে রাষ্ট্রের একজন যে তোমার আইন কর্মকর্তা, অর্থাৎ বিশেষ করে যাকে আমরা বলি যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং যাকে আমরা পদাধিকার বলে, তিনি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার মতো যোগ্যতা ব্যক্তি, মানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। আমরা সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন, যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে পরিচিতি পাবে এবং রাষ্ট্রের সকল বারের, অর্থাৎ আইনজীবীদের যে বার অ্যাসোসিয়েশন রয়েছে সেই বার অ্যাসোসিয়েশনগুলোর প্রধান হিসেবে তিনি পদাধিকার বলে তিনি প্রধান হবেন। এবং এই বিষয়ে আমরা একটু আমাদের স্লাইডে দেখি। সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশে একটা অ্যাটর্নি জেনারেলের পদ সৃষ্টি করা হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের এই পদ, তার যোগ্যতা হচ্ছে সুপ্রিম কোর্টের একজন বিচারক হওয়ার যে যোগ্যতা মানুষের থাকা দরকার, সেই যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি শর্ত সাপেক্ষে নিয়োগ দিবেন এবং মেয়াদ হবে রাষ্ট্রপতি যতদিন তাকে রাখতে ইচ্ছুক ততদিনই তিনি পদের মেয়াদ মানে পদে অধিষ্ঠিত থাকবেন। বিশেষ করে যে রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী, অর্থাৎ রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে ওই পদে বহাল রাখবেন। তাহলে আমরা জানলাম 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের মধ্যে একটা অ্যাটর্নি জেনারেলের পদ থাকবে এবং সেই পদের নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী তিনি মেয়াদে পদে থাকবেন এবং তার যোগ্যতা হচ্ছে একজন বিচারপতি হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার, সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিই হচ্ছে মূলত রাষ্ট্রের মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত থাকবেন। অ্যাটর্নি জেনারেল চাইলে রাষ্ট্রপতির নিকট লিখিতভাবে পদত্যাগ করতে পারেন এবং অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে পদত্যাগের বিষয়টা আসছে। অপসারণের বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারকরা যে কারণে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যারা বিচারপতি রয়েছেন তারা যেই সকল কারণে অপসারিত হয়, সেই একই কারণে যে আমরা অ্যাটর্নি জেনারেলকে অপসারিত করতে পারে। বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে কোন কারণে অপসারণ করা হয় সে বিষয়ে আমরা জানি কিনা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের কয়েকটি প্রক্রিয়া আছে। যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের 16তম সংশোধনীর মাধ্যমে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের যে এখতিয়ার সেটা সংসদকে দেওয়া হয়। তাহলে সংসদের যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা অপসারিত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে গুরুতর যে নৈতিক স্থলনের অভিযোগ থাকলে, অর্থাৎ বড় কোনো দুর্নীতি বা হচ্ছে তোমার কেলেঙ্কারি সেগুলোর সাথে যুক্ত থাকলে। একইভাবে যদি কোনো কারণে অপ্রকৃতিস্থ হয়ে পড়ে, যেমন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে, শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লে, তাহলে তাকে অপসারণের সুযোগ রয়েছে। এবং সেই সাথে দায়িত্ব এবং পদাধিকার, যদি আমরা একজন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব কী এবং তিনি পদাধিকার বলে আসলে কে সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তিনি হচ্ছে বাংলাদেশের সকল বার কাউন্সিল, অর্থাৎ সকল ধরনের যে আইন অ্যাসোসিয়েশন আছে বিশেষ করে লয়ারদের, এই বার কাউন্সিলের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রাষ্ট্রের পক্ষ থেকে মামলা তত্ত্বাবধান করবে। আমরা স্বভাবত যেগুলো দেখি, যেমন ধরো আমরা একজনের আরেকজনের বিরুদ্ধে মামলা করি, তাই না? একজন আরেকজনের বিরুদ্ধে আমরা যে মামলা করি রাষ্ট্রের মধ্যে, তো সেক্ষেত্রে ব্যক্তি একজন হয় বাদী, আরেকজন হয় হচ্ছে বিবাদী। অর্থাৎ সেক্ষেত্রে যদি রাষ্ট্র নিজেই মামলা করে, অর্থাৎ রাষ্ট্র অনেক সময় নিজে বাদী হয়ে যখন মামলা করে, সেই রাষ্ট্রবাদী মামলাগুলো পরিচালনা করে এই অ্যাটর্নি জেনারেলের কাজ চলে। তাহলে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে এবং রাষ্ট্রের পক্ষে যে মামলাগুলো হয় সেগুলো তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। আবার অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করার জন্য কয়েক ধরনের পদ আছে, যেমন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছে, সহকারী অ্যাটর্নি জেনারেল আছে। এই পদগুলো কতজন হবে না হবে সেটা নির্ভর করতেছে অ্যাটর্নি জেনারেল এবং এর পাশাপাশি হচ্ছে অ্যাটর্নি জেনারেলের সাথে রাষ্ট্রপতি এবং অ্যাটর্নি জেনারেল মিলে নির্ধারণ করবে অতিরিক্ত এই পদগুলো কত পদ সৃষ্টি করা হবে, কতজন
নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে রাষ্ট্রপতি এবং অ্যাটর্নি জেনারেল মিলেই এই সিদ্ধান্ত গ্রহণ করবে যে কতজন বিশেষ করে সহকারী অ্যাটর্নি, অতিরিক্ত অ্যাটর্নি এবং ডেপুটি অ্যাটর্নি নিযুক্ত হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অ্যাটর্নি জেনারেলের যে দায়িত্বগুলো রয়েছে, আমরা একদম পয়েন্ট করে লিখলাম। রাষ্ট্রপতি যে দায়িত্বগুলো দিবেন সেই দায়িত্বগুলো অ্যাটর্নি জেনারেল পালন করবেন। দ্বিতীয়ত, বাংলাদেশের সব আদালতে তার বক্তব্য উপস্থাপন করবেন। ধরো রাষ্ট্রের কোনো একটা গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার ক্ষেত্রে তার বক্তব্য দরকার, তাহলে তার বক্তব্য তিনি সব আদালতে প্রদান করতে পারবেন। এরপরে আইনের জটিল বিষয়গুলো মতামত প্রদান করবেন, সরকারের আইন উপদেষ্টা হিসেবে তিনি কাজ করবেন। এখানে আইন উপদেষ্টা বলতে যেটা বোঝানো হচ্ছে যে সরকারের আইনি বিষয়ে যে কোনো পরামর্শ যদি সরকারের দরকার হয়, তাহলে অ্যাটর্নি জেনারেলই সরকারকে আইনি পরামর্শ দিবেন। এটাই হচ্ছে আইন উপদেষ্টা। আর সেক্ষেত্রে আমরা যে জটিল বিষয়গুলো, অর্থাৎ ধরো কোনো একটা আইন নিয়ে জটিলতা তৈরি হলো, ধরো একটা আইনের কথা আমরা বলি, সড়ক আইন নিয়ে জটিলতা তৈরি হলো, হ্যাঁ, অথবা হচ্ছে নারী নির্যাতন মামলার যে আইন, অর্থাৎ নারীর অধিকার রক্ষার যে আইন, সেই অধিকার রক্ষার আইন নিয়ে জটিলতা তৈরি হলো, অথবা অন্য কোনো আইন নিয়ে জটিলতা তৈরি হলো, সেই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলই মূলত হচ্ছে যে মতামত প্রদান করবে এবং গণমাধ্যমকে জানাবে এই আইনটা এরকম। সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পাঠানো বিষয়সমূহ যে তিনি সুপ্রিম কোর্টের পক্ষে মতামত প্রদান করবেন। তিনি হচ্ছে বিশেষ করে যেহেতু সকল বারের প্রধান এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং তিনি রাষ্ট্রের সরকারের একজন আইন উপদেষ্টা হিসেবে তিনি যেহেতু দায়িত্ব পালন করছে, সেই হিসেবে তিনি রাষ্ট্রপতি যেই সুপ্রিম কোর্টের মধ্যে যে বিষয়সমূহ সম্পর্কে বলতে বলবে, সেই বিষয়সমূহ সম্পর্কে তিনি কোর্টে তার মতামত প্রদান করবেন। তাহলে আমরা বেশ কয়েকটা কাজ পেলাম। আমরা একটু যদি নিজে নিজে পড়ার চেষ্টা করি, রাষ্ট্রপতি যেই দায়িত্বগুলো দিবেন সেগুলো তিনি পালন করবেন। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল আদালতে তার মন্তব্য বা বক্তব্য পেশ করতে পারবেন এবং সাথে বললাম যে তিনি সকল বার কাউন্সিলের প্রধান, বা এই হিসেবে আমরা বললাম যে আইনের যদি জটিলতা তৈরি হয় তাহলে তিনি মতামত পেশ করবেন এবং সেই সাথে রাষ্ট্রপতি প্রদত্ত যে কোনো দায়িত্ব সুপ্রিম কোর্টের ক্ষেত্রে তিনি তার মতামত পেশ করবেন। এরপরে আছে হচ্ছে ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল। এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরে আমরা জাস্ট একটু পড়তেছি। সেটা হচ্ছে কি, ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেলগণ অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করবেন এবং অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করার জন্যই এই পদগুলো সৃজন করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। এদের দায়িত্ব হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে কাজে সহায়তা করা। অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতিতে সরকারের আইন উপদেষ্টা হিসেবে এরা দায়িত্ব পালন করবে। যদি কোনো কারণে অ্যাটর্নি জেনারেল অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবেন। সরকারের পক্ষে আদালতে বিভিন্ন ধরনের মামলা পরিচালনা করবেন এবং এরাও স্বাভাবিকভাবে অ্যাটর্নি জেনারেলের সহযোগী হিসেবে কাজ করছে এবং সেই হিসেবে তাদের পদমর্যাদাও কিন্তু অনেকটা অ্যাটর্নি জেনারেলের কাছাকাছি। এরপরে আমরা যাই যে তাৎপর্য এবং গুরুত্ব। অ্যাটর্নি জেনারেলের পদটা আসলে কেন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের পদ থাকার ফলে রাষ্ট্রের যে কোনো আইনি জটিলতায় যে অ্যাটর্নি জেনারেল তার মত প্রকাশ করছে বা করতে পারছে এবং সেই ক্ষেত্রে আইনের জটিলতাগুলো নিরসন হচ্ছে এবং সেই সাথে রাষ্ট্রের যে প্রশাসনিক, বিশেষ করে হচ্ছে আইনি বিষয়গুলো অর্থাৎ বিচারিক বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে হচ্ছে। আমরা একটু পরে দেখি। সংবিধানের 64 ক অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে, এটা তো আমরা জানি। অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল সরকারের কৌশলী আইন উপদেষ্টা, অর্থাৎ সরকারের একজন কর্মকর্তা হিসেবে তিনি আইনি পরামর্শ দিবেন। এরপরে হচ্ছে দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে সরকারের আইনি মান মর্যাদা ও সাফল্য, অর্থাৎ এখানে আইনের মান মর্যাদা ও সাফল্যের উপরেই কিন্তু সরকারের দক্ষতা এবং যোগ্যতা নির্ভর করে। সুতরাং অ্যাটর্নি জেনারেলের যে কাজ সেটা অনেক বেশি। সুতরাং আইন উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে এই পরামর্শগুলোর গুরুত্ব অনেক বেশি। জাস্ট একটা আলোচনা, এটা এত জটিল না। আমরা অ্যাটর্নি জেনারেলের যে কার্যাবলী এখানে পড়ছি, দায়িত্ব, এই দায়িত্বটাই আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে এটা তোমরা একটু ভালো করে পড়বা, স্ক্রিনশট নিয়ে রাখো। তোমাদের যদি মনে হয় যে পরবর্তীতে পড়বা বা নোট করবা, যেহেতু ক্লাসের তোমরা ফোজ দিয়েও দেখতে পারো। এবং সেই সাথে এই জায়গায় একটু তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি যে দায়িত্ব ও পদাধিকার, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব এবং পদাধিকার বলে তিনি সকল বারের প্রধান এবং সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং সরকারের তিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তো আমরা জানলাম যে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। তোমাদেরকে বলছি যে অ্যাটর্নি জেনারেল থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। এই অনুধাবনমূলক প্রশ্ন আসবে এইভাবে যে অ্যাটর্নি জেনারেলের কার্যাবলী ব্যাখ্যা করো। এর সাথে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। সুতরাং আজকে অ্যাটর্নি জেনারেল পর্যন্ত এটুকুই থাকলো। এরপরে আমরা আলোচনা করব মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে।